1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে বড়লাট ক্যানিংয়ের শাসনকালে ভারতবর্ষে এক বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই বিদ্রোহ ভারতের ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিক বা সিপাহীরা। এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। বলা বাহুল্য এই মত যুক্তিসম্মত নয়। এই বিদ্রোহ পূর্ববর্তী বিদ্রোহগুলির মতন কোনো স্থানীয় বা বিশেষ কোনো গোষ্ঠীর বিদ্রোহ ছিল না। ভারতের যেমন এক বিস্তীর্ণ স্থানে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তেমনি বিদ্রোহের সূচনার অল্প দিনের মধ্যেই দেশের রাজা, প্রজা, সৈনিক, সাধারণ মানুষ, সর্বশ্রেণী ও সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেছিল। এই বিদ্রোহ ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের পুঞ্জীভূত বিক্ষোভের ফল। মহাবিদ্রোহের কারণ। প্রথম, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে দেশের অভ্যন্তরে ব্রিটিশ বিরোধী বিক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। ডালহৌসির সত্যবিলোপ নীতি প্রয়োগের ফলে ঝাঁসি, নাগপুর, সাতরা প্রভৃতি রাজ্যগুলি গ্রাস করা হয়। তাঞ্জোর ও কর্ণাটকের রাজপরিবার এবং পেশোয়াপুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়। এইভাবে যে সমস্ত দেশীয় রাজ্যকে ইংরেজরা অধিকার করে নিয়েছিল, সেসব রাজ্যের কর্মচারীরা কর্মচ্যুত হয়ে যায় এবং জীবিকাহীন হয়ে পড়ে। ফলে স্বাভাবিকভাবেই তারা ব্রিটিশদের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দ্বিতীয়ত, অর্থনৈতিক কারণ। ঐতিহাসিকরা মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণের ওপর আলোকপাত করে বলেছেন, প্রথম, 1757 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যবর্তী 100 বছর ধরে ইংরেজরা যে বিপুল পরিমাণে অর্থ ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল, তার ফলে ভারতের অর্থনৈতিক অবস্থার অবনতি হতে থাকে। দ্বিতীয়, শিল্প বিপ্লবের প্রয়োজনে ইংরেজরা এ দেশকে কাঁচামাল সরবরাহকারীতে পরিণত করলে এই দেশের শিল্প ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং দেশীয় বণিক, কারিগর ও শ্রমিকরা ক্রমশ দরিদ্র হতে থাকে। তৃতীয়, ইংরেজি ভাষায় প্রাধান্যের ফলে দেশীয় ভাষার শিক্ষিত মানুষের জীবিকা অর্জনের পথ প্রায় বন্ধ হয়ে যায়। চতুর্থ, নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে জনসাধারণের ওপর বিরাট কর চাপানো হয়। এর ফলে তাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। তৃতীয়, সামাজিক কারণ। বিভিন্ন সামাজিক কারণে ভারতবাসী অসন্তুষ্ট হয়ে উঠেছিল। ইংরেজদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ শাসক ও শাসিতদের মধ্যে বিরাট ব্যবধান সৃষ্টি করেছিল। ফলত ভারতীয়রা তাদের কোনো দিনই শাসক বলে মেনে নেয়নি। এছাড়া রেলপথ বিস্তার, টেলিগ্রাফের প্রচলন, এইসব প্রগতিমূলক পদক্ষেপকে তারা ইংরেজদের ষড়যন্ত্র বলে ধরে নেয়। এর ফলে ইংরেজদের সঙ্গে ভারতবাসীর ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। চতুর্থ, ধর্মীয় কারণ। ইংরেজরা ভারতে ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে এদেশে খ্রিস্টান মিশনারিরা এসেছিলেন। এই মিশনারিরা হিন্দু ও মুসলমানদের ধর্মান্তরিত করার চেষ্টা চালান। স্বভাবতই ভারতীয় জনসাধারণ একটি বড় অংশ ব্রিটিশের প্রতি সন্দিহান হয়ে ওঠে। তারা সতীদাহ নিবারণ, বিধবা বিবাহের প্রচলন, এইসব সামাজিক সংস্কারমূলক পদক্ষেপকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিসন্ধি বলে মনে করতে থাকে। যুদ্ধের প্রয়োজনে সমুদ্র যাত্রার আদেশ দেশীয় সিপাহীদের ধর্মভাবকে আঘাত করায় ক্রমশ তারা অসন্তুষ্ট হয়ে ওঠে। পঞ্চম, সামরিক কারণ। সামরিক ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করার ফলে ভারতীয় সিপাহীরা ক্রমশ অসন্তুষ্ট হয়ে উঠেছিল। ইংরেজ সিপাহীদের তুলনায় ভারতীয় সিপাহীরা বেতন কম পেত। অভিজ্ঞ ভারতীয় সামরিক কর্মচারীর বদলে অনভিজ্ঞ ইংরেজ কর্মচারীরা পদোন্নতি লাভ করত। এছাড়া ইংরেজ অফিসাররা ভারতীয় সিপাহীদের সঙ্গে ঔদ্ধত্য ও অপমানজনক ব্যবহার করতেন। ফলে দেশীয় সিপাহীরা ক্রমশ ইংরেজদের প্রতি শ্রদ্ধা হারাতে থাকে এবং ব্রিটিশ শাসনের ওপর তাদের ঘৃণা ক্রমশ তীব্র আকার ধারণ করে। ষষ্ঠ, প্রত্যক্ষ কারণ। এইভাবে বিভিন্ন কারণে ভারতবাসীর ক্ষোভ যখন পুঞ্জীভূত হতে লাগলো, তখন এনফিল্ড রাইফেলের প্রচলন এই বিদ্রোহে আগুনে ঘিয়ের কাজ করেছিল। এই রাইফেলে কার্তুজ দাঁত কেটে ভরতে হতো। গুজব রটে গেল যে কার্তুজে গরু ও শুয়োরের চর্বি মেশানো হয়েছে, ফলে হিন্দু ও মুসলমান উভয়ের ধর্মনাশের সম্ভাবনা রয়েছে।
ক্রমে এই বিদ্রোহের আগুন সমগ্র দেশে ছড়িয়ে পড়ল। 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী এক ইংরেজ অফিসারকে হত্যা করলে মহাবিদ্রোহের সূচনা হয়। বিদ্রোহের নেতৃত্ব। মহাবিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল দিল্লি, কানপুর, লখনৌ, বেরেলি, ঝাঁসি এবং বিহারের আরা। বিদ্রোহী সিপাহীরা দিল্লির গদিচ্যুত বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহকে মহাবিদ্রোহের নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছিল। তিনি নাম সর্বস্ব নেতা ছিলেন মাত্র, যদিও তার নামেই বিদ্রোহ পরিচালিত হতো। দিল্লিতে বিদ্রোহ পরিচালনার মূল দায়িত্ব ছিল একদল সেনার ওপর এবং তাদের নেতা ছিল গোলন্দাজ বাহিনীর সুবেদার বখত খান। কানপুরে বিদ্রোহের নেতা ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের পোষ্যপুত্র নানা সাহেব। তার পক্ষে সেনাপতি তাতিয়া তোপি ও মন্ত্রী হাকিম আজিমুল্লাহ বিদ্রোহ পরিচালনা করতেন। ঝাঁসিতে বিদ্রোহ পরিচালনার গুরুদায়িত্ব বহন করেন তরুণী বিধবা রানী লক্ষ্মীবাই। আসামে বিদ্রোহের নেতৃত্ব দেন মনিরাম দেওয়ান। বেরেলির নেতা ছিলেন রোহিলা নায়ক খাঁ বাহাদুর খাঁ। মহাবিদ্রোহের প্রকৃতি। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদের অন্ত নেই। অনেকের মতে এটি ছিল নিছক একটি সামরিক বিদ্রোহ, অনেকে আবার 1857 বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। আবার অনেকের মতে এটি ছিল নিছক একটি সামন্ত বিদ্রোহ। ম্যানেলসন, জন কে, স্যার জন লরেন্স, রবার্টস প্রমুখ ইংরেজ ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছু মনে করেন না। সমসাময়িক ভারতীয় লেখক স্যার সৈয়দ আহমেদ খাঁ, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ও ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহকে সিপাহী ও স্বার্থন্বেষী ব্যক্তিদের দ্বারা সংগঠিত বিদ্রোহ বলে মনে করেছেন। তাদের এই মনে করার সপক্ষে কয়েকটি যুক্তি আরোপ করেছেন। প্রথমত, সিপাহীদের অসন্তোষের ফলেই এই অভ্যুত্থান শুরু হয়েছিল, যদিও এর পিছনে কোনো সুনির্দিষ্ট পূর্ব পরিকল্পনা ছিল না। দ্বিতীয়ত, দেশের সব শ্রেণীর মানুষের মধ্যে এই অভ্যুত্থানের প্রসার ঘটেনি। তৃতীয়ত, এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের উদ্দেশ্য ও লক্ষ্য এক ছিল না। প্রকৃতপক্ষে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য বা লক্ষ্যই বড় হয়ে দেখা দিয়েছিল। সেই কারণে এই বিদ্রোহকে গণবিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম হিসেবে স্বীকার করা যায় না। জে.বি. নর্টন, আলেকজান্ডার ডাফ, হোমস প্রমুখ ঐতিহাসিকরা ধারণা হলো এই যে প্রথমে সিপাহীদের মধ্যে শুরু হলেও ক্রমশ এই বিদ্রোহ এক জাতীয় বিদ্রোহের রূপ ধারণ করে। পরবর্তীকালে বিনায়ক দামোদর সাভারকর ও ডক্টর সুরেন্দ্রনাথ সেন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিনন্দিত করেছেন। জাতীয় বিদ্রোহের সমর্থনে তারা নিম্নোক্ত যুক্তির অবতারণা করেছেন, যেমন প্রথমত, জাতীয় বিদ্রোহ বলার আগে জাতীয়তাবাদ কাকে বলে তা আলোচনা করা প্রয়োজন। বিদেশি শাসন থেকে মুক্তি লাভের জন্য গড়ে ওঠা গণ অভ্যুত্থানকে জাতীয় সংগ্রাম বলা যুক্তিযুক্ত। দ্বিতীয়ত, পূর্ববর্তী বিদ্রোহগুলির তুলনায় 1857 খ্রিস্টাব্দের অভ্যুত্থানের ব্যাপকতা ও গণসমর্থন ছিল প্রবল। কেবল গণসমর্থন নয়, এই ধরনের গণ অংশগ্রহণও পূর্ববর্তী অভ্যুত্থানগুলিতে ছিল না। তৃতীয়ত, উপরিক্ত বক্তব্যকে সমর্থন জানিয়ে ডক্টর সেন স্পষ্টত বলেছেন যে দিল্লির বাহাদুর শাহকে সম্রাট ঘোষণা করায় সিপাহীদের বিদ্রোহ একটি রাজনৈতিক চরিত্র পায়, যা কেবলমাত্র ধর্মীয় স্বাধীনতার যুদ্ধ হিসাবে আরম্ভ হয়েছিল তা পরিণত হয় স্বাধীনতা যুদ্ধে। বামপন্থী চিন্তাবিদ রজনীপান দত্ত এই বিদ্রোহকে রক্ষণশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। জওহরলাল নেহরু তার রচিত ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে এই বিদ্রোহের প্রতিক্রিয়াশীল চরিত্রের কথা ব্যক্ত করেছেন। কিন্তু মার্ক্সবাদী ঐতিহাসিক অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও অধ্যাপক সুশোভন সরকার সিপাহী বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মুক্তি সংগ্রাম বলেই অভিহিত করেছেন। স্বয়ং কার্ল মার্কস ও অনুরূপ মত প্রকাশ করতেন। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্পর্কে ঐতিহাসিকদের পরস্পর বিরোধী মতামত বিশ্লেষণের শেষে একথা বলা যায়, এই বিদ্রোহ প্রসঙ্গে কোনো বিশেষ মতামতটি পুরোপুরি গ্রহণযোগ্য বা ভিত্তিহীন বলা যায় না।
আসলে প্রত্যেকটি মতের মধ্যেই কিছু না কিছু সত্যি উন্মোচিত হয়েছে। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। বিদ্রোহে সেনাবাহিনীর সমর্থন ও জনগণের সক্রিয় সমর্থন ও সহানুভূতি থাকা সত্ত্বেও মহাবিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। মহাবিদ্রোহের ব্যর্থতার মূলে একাধিক কারণ ছিল। প্রথম, পরিকল্পনার অভাব। বিদ্রোহের কোনো সুসংগঠিত পরিকল্পনা না থাকায় প্রথম থেকেই এর সাফল্য লাভের সম্ভাবনা ছিল না। সিপাহী বা জনগণের নিকট নেতৃবর্গ কোনো সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরতে পারেননি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিদ্রোহ সংগঠিত হওয়ায় বিদ্রোহ দমনে ইংরেজ প্রশাসনের বিশেষ অসুবিধা হয়নি। দ্বিতীয়, বিদ্রোহের সীমাবদ্ধতা। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহ প্রসারিত হলেও তা কিন্তু মূলত উত্তর ও মধ্য ভারতের বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে সীমাবদ্ধ ছিল। ভারতের অন্যান্য অঞ্চলে বিদ্রোহের বিশেষ কোনো প্রতিক্রিয়া ছিল না। ভারতের সমস্ত অঞ্চলে বিদ্রোহ না হওয়ায় কোম্পানি শান্তিপূর্ণ অঞ্চল থেকে সৈন্য সরিয়ে তা অন্যত্র বিদ্রোহ দমনে নিয়োজিত করে। তৃতীয়, বিভিন্ন জাতি ও দেশীয় রাজাদের বিরোধিতা। ভারতের বিভিন্ন জাতি ও দেশীয় রাজারা বিদ্রোহের বিরোধিতা করে ব্রিটিশদের সমর্থন করেন। হায়দ্রাবাদের নিজাম, কাশ্মীরের মহারাজা, সিন্ধিয়া, পাতিয়ালা ও গুর্খা, বীর স্যার, জঙ্গ বাহাদুর প্রভৃতি দেশীয় রাজা ও অসংখ্য ছোট বড় জমিদার বিদ্রোহ দমনে ব্রিটিশকে সক্রিয়ভাবে সাহায্য করেছিল। চতুর্থ, অযোগ্য নেতৃত্ব। যে কোনো বড় আন্দোলন বা বিদ্রোহের সাফল্য নির্ভর করে তার সুযোগ্য নেতৃত্বের ওপর। বৃদ্ধ, দুর্বল, অযোগ্য সম্রাট বাহাদুর শাহ ছিল এই বিদ্রোহের সর্বজন স্বীকৃত নেতা। পঞ্চম, পদ্ধতির অভাব। বিদ্রোহের সাফল্যের জন্য যে পদ্ধতি বা রণকৌশল গ্রহণ করা প্রয়োজন তা অনেক ক্ষেত্রে নেতৃবর্গের অজানা ছিল। ত্রুটিপূর্ণ রণকৌশল এবং অযোগ্য সামরিক পদ্ধতি এই বিদ্রোহকে ব্যর্থতার মুখে ঠেলে দেয়। অন্যদিকে ব্রিটিশ পক্ষে সুযোগ্য ও সামরিক প্রতিভাসম্পন্ন নেতার অভাব ছিল না। ষষ্ঠ, আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব। অর্থ, রসদ, সমরোপকরণের দিক দিয়েও বিদ্রোহীরা ব্রিটিশদের সমকক্ষ ছিল না। ভারতীয় সিপাহীরা পুরনো আমলের যুদ্ধ পদ্ধতি অবলম্বন করার ফলে তারা ব্রিটিশদের কাছে পরাজিত হয়। সপ্তম, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা। রেলওয়ে ও টেলিগ্রাফ এই দুটি বিভাগ ইংরেজ প্রশাসনের অধীনে থাকায় বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষা করা, দ্রুত সংবাদ এবং সৈন্য ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। অন্যদিকে ভারতীয়দের এই সুযোগ ছিল না। অষ্টম, সাধারণ মানুষ ও শিক্ষিত সম্প্রদায়ের উপেক্ষা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ জনসাধারণের মধ্যে তেমন কোনো উদ্দীপনা সৃষ্টি করতে পারেনি, ফলে তা গণবিদ্রোহে রূপান্তরিত হয়নি। এছাড়া পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সম্প্রদায় এই বিদ্রোহ সম্পর্কে উদাসীন ছিল না। মহাবিদ্রোহের ফলাফল। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ব্যর্থ হলেও নিষ্ফল ছিল না। স্যার নেপেল গ্রিফ মন্তব্য করেছেন, মহাবিদ্রোহ ভারতের আকাশ থেকে বহু মেঘ দূরে সরিয়ে দেয়। মহাবিদ্রোহের ফলাফলগুলি হল: প্রথম, কোম্পানি শাসনের অবসান। 1858 খ্রিস্টাব্দে 2রা আগস্ট ভারত শাসন আইনের মাধ্যমে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবলুপ্তি ঘটে এবং ভারত শাসনের দায়িত্ব প্রত্যক্ষভাবে ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত করা হয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন ও পরবর্তী বিভিন্ন আইনের মাধ্যমে কোম্পানি ক্ষমতা পর্যায়ক্রমে খর্ব করা হয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন ও পরবর্তী বিভিন্ন আইনের মাধ্যমে কোম্পানির ক্ষমতা পর্যায়ক্রমে খর্ব করা হয়। এর দীর্ঘ প্রক্রিয়ার পরিণতি হল 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। দ্বিতীয়, শাসনতান্ত্রিক পরিবর্তন। মহাবিদ্রোহের পর ভারতীয় রাষ্ট্র পরিচালনায় নীতিগত পরিবর্তন ঘটে। ভারত শাসন আইনের মাধ্যমে ঘোষণা করা হয় যে ভারত শাসনের সার্বিক দায়িত্ব ভারত সচিবের হাতে অর্পিত হল। ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য ভারত সচিবের পদ গ্রহণ করবেন। তিনি তার কাজকর্মের জন্য ব্রিটিশ মন্ত্রিসভার ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়ী থাকবে। তৃতীয়,
মহারানী ঘোষণাপত্র। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এলাহাবাদ এক দরবারে আনুষ্ঠানিকভাবে মহারানী ঘোষণাপত্র প্রকাশ করা হলো। এই ঘোষণাপত্রে ভারতবাসীর আনুগত্য অর্জনের জন্য কয়েকটি আশ্বাস বাণীও উচ্চারিত হয়, যেমন প্রথমত সত্যবিলোপ নীতি বাতিল করা হবে, দ্বিতীয়ত ব্রিটিশ সরকার ভারতের রাজ্য বিস্তার নীতিতে ছেদ টানবেন না, তৃতীয়ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত যোগ্যতা সম্পন্ন ভারতীয় সরকারি চাকুরিতে নিয়োগের সুবিধা পাবে, চতুর্থত দেশ ও রাজ্যগুলির সঙ্গে ইতিপূর্বে সম্পাদিত চুক্তিগুলি বহাল থাকবে, পঞ্চমত ভারতের চিরাচরিত রীতি নীতি ধর্ম ও সামাজিক বিষয়ে সরকার অহেতু হস্তক্ষেপ করবে না, চতুর্থ হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন। মহাবিদ্রোহের পর কেন্দ্রীয় সরকারের থেকে প্রাদেশিকগুলোকে নির্দিষ্ট হারে অর্থ বরাদ্দ করার রীতি ধীরে বন্ধ করে দেওয়া হয়। তার পরিবর্তে প্রাদেশিক ভূমি রাজস্ব ও অন্যান্য কর থেকে অর্থ সংগ্রহ করার দায়িত্ব প্রাদেশিক সরকারকে দেওয়া হয়। ফলে কেন্দ্রের ওপর প্রাদেশিক সরকারের নির্ভরতা অনেকটাই কমে যায় এবং সেই সঙ্গে প্রাদেশিক প্রশাসন চাঙ্গা হয়ে ওঠার সুযোগ পায়। পঞ্চম হচ্ছে সামরিক পুনর্গঠন। মহাবিদ্রোহের তিক্ত অভিজ্ঞতার আলোকে ব্রিটিশ কর্তৃপক্ষ সাম্রাজ্যবাদী বিভেদ নীতি প্রয়োগ করে সামরিক বিভাগকে ঢেলে সাজানো হয়। ভারতীয় সেনারা যাতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আবার বিদ্রোহ না করতে পারে তার জন্য নিচের ব্যবস্থাগুলি নেওয়া হয়। প্রথম, সেনাবাহিনীর উচ্চ পদস্থ নিম্নলিখিত অফিসার পদগুলি শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত রইল। দ্বিতীয়ত, সৈন্যদলে যাতে সহমত ও সহভ্রাতৃত্ববোধ না গড়ে উঠতে পারে সেই জন্য মিশ্র সম্প্রদায়ের ভিত্তিতে রেজিমেন্টগুলি বিন্যস্ত করা হলো। তৃতীয়ত, ভারতীয় সেনাদলে রাজপুত ছত্রী ও উত্তর ভারতীয় ব্রাহ্মণবাদের সংখ্যা কমিয়ে গুর্খা পাঞ্জাবি পাঠান ও শিখদের আনুপাতিক সংখ্যা বৃদ্ধি করা হলো। চতুর্থত, সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্টকে একেবারে দুর্বল করে তোলা হলো। সিপাহী বিদ্রোহের পর ভারতের প্রশাসন সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন সংস্কার ও পরিবর্তনের পিছনে ব্রিটিশ সরকারের প্রধান উদ্দেশ্যই ছিল ভবিষ্যতে ভারতে সিপাহী বিদ্রোহের মতন পরিস্থিতি সৃষ্টি না হয় তার ব্যবস্থা করা এবং ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসনকে দৃঢ়ভাবে স্থাপন করা।